প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওই তো বড় বড় মতো একই কথা। আমরা কিছুক্ষণ একটু ওয়েট করি, সবাই জয়েন করার পর ক্লাসটা আমরা শুরু করবো ইনশাল্লাহ। একটু সাউন্ড দেখে নিই আমরা। ওকে, একটু আমরা শুধু চেক করে নিই যে সাউন্ডটা আমাদের ঠিক আছে কি না। সাউন্ড মনে হয় ঠিক আছে না? একটু দেখি, তোমরাও দেখো, আমিও দেখি ঠিক আছে কি না। সাউন্ড ঠিক আছে। ওকে, তো তোমরা নিশ্চয়ই নোটিশটা দেখেছ। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস শুরু করব, সেটা হচ্ছে অ্যালকিন। ওকে, আজকে আমরা অ্যালকিন শুরু করব। আর আরেকটা বিষয়, গতকালকে তো তোমরা জানো আমাদের ফার্স্ট পেপারের বোর পরমাণু মডেলটা হয়ে গেছে। তো আগামীকালকে আমি কখন থেকে কখন তোমাদের লিঙ্কটা ওপেন থাকবে সেটা আজকে তোমাদেরকে নোটিশে জানিয়ে দিব। তাহলে আগামীকালকে কিন্তু শুধুমাত্র বোর পরমাণু মডেলের উপরই এক্সাম হবে, তোমরা প্রস্তুতি নাও আর কি। ওকে, তো আমরা শুরু করছি। অবশ্য সময় যত অতিবাহিত হয় লাইভ ক্লাসে স্টুডেন্টের উপস্থিতি তত কমে, এটা একদমই স্বাভাবিক। হ্যাঁ, তো আগে যখন গ্রুপে স্টুডেন্ট কম ছিল তখন লাইভ ক্লাস উপস্থিতি বেশি ছিল। যখন 500-600 স্টুডেন্ট ছিল গ্রুপে, তখন 250-200 মতো স্টুডেন্ট ক্লাস করতো, তাই না? এখন প্রায় 1400-র কাছাকাছি গ্রুপে মেম্বার, বাট ক্লাস করে সর্বোচ্চ 140-50, বা এখন তো পর্যন্ত আমি দেখতে পাচ্ছি যে 115 জনের মতো গ্রুপে জয়েন করছে। তো যাক, আমরা আজকে শুরু করব অ্যালকিন। ওকে, অ্যালকিন। তো অ্যালকিন কাকে বলে তোমরা নিশ্চয়ই জানো, যে কার্বন কার্বন ডাবল বন্ড থাকবে। কি থাকবে ভাই বলতো? যৌগের মধ্যে কার্বন কার্বন ডাবল বন্ড থাকবে, আর বাকি হাতগুলো তো হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকবে। এটাই হচ্ছে অ্যালকিনের কার্যকরী মূলক আর কি। আর অ্যালকিনে যেহেতু কার্বন কার্বন ডাবল বন্ড থাকে, তাই এটার সংকরণটা হচ্ছে sp2, তাই না? অন্য যৌগের ক্ষেত্রে তোমাদের ভেজাল হোক যাই হোক না কেন, বাট কার্বন কার্বন বন্ডের ক্ষেত্রে কোনো ঝামেলা নাই, ঠিক আছে? যে কার্বন কার্বন যদি এক বন্ধন থাকে, আমরা চোখ বন্ধ করে বলবো সেটা sp3 সংকরণ। যদি ডাবল বন্ড থাকে sp2 সংকরণ, আর যদি ট্রিপল বন্ড থাকে তাহলে sp সংকরণ। তাহলে অ্যালকিন সংকরণ হচ্ছে sp2, এটার সাধারণ সংকেত হচ্ছে CnH2n। ওকে, এইটা হলো আমাদের অ্যালকিনের সাধারণ সংকেত। এই আমরা অ্যালকিন দেখলাম। তো তোমাকে যদি বলা হয় অ্যালকিনটা কি, যে যদি কোনো যৌগে কার্বন কার্বন ডাবল বন্ড থাকে এবং অবশিষ্ট যোজনীগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকে, তাকেই বলে অ্যালকিন। সংকরণ কি? sp2, এবং এটা সাধারণ সংকেত কি? CnH2n। ওকে, এই গেল অ্যালকিন। এইবার প্রথমেই আমরা দেখব অ্যালকিনের প্রস্তুতি। আমরা প্রথমেই অ্যালকিনের প্রস্তুতি দেখব। আচ্ছা, আরেকটা কথা একটু বলে নিই, তোমরা আমাকে অনেকেই ফোন করছো, বিশেষ করে যারা 2022-এর পরীক্ষার্থী, তাদের মধ্যে এই কনফিউশনটা বেশি তৈরি হয়েছে, এবং তৈরি হওয়াটা একদমই স্বাভাবিক। আচ্ছা শুভ, থ্যাংক ইউ ভাইয়া। তো দেখো, সেটা হচ্ছে যে ভাইয়া আপনি তো অ্যালকেন প্রস্তুতির বিক্রিয়া করাইলেন, উডস বিক্রিয়া থেকে করালেন অ্যালকেন প্রস্তুতি, গ্রিগনার বিকারক থেকে অ্যালকেন প্রস্তুতি করালেন, এরপর আর কি করেছে? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া অ্যালকেন প্রস্তুত করাইছেন। বাট আমরা আমাদের বইগুলোতে তো আরও অ্যালকেন প্রস্তুতি বিক্রিয়া দেখলাম, ক্লিমেনসন বিজারণ দেখলাম, অ্যালকিনে হাইড্রোজেন সংযোজন দেখলাম। অবশ্যই এগুলো আমি করাবো। আমি এভাবে ধীরে ধীরে ভেঙে ভেঙে করাই জন্যই আমার এখানে স্টুডেন্টরা এই অর্গ্যানিক কেমিস্ট্রি পড়তে খুব এনজয় করে অর্গ্যানিক কেমিস্ট্রি পড়ে। বাট আমি যদি এরকম তোমাদের হজবরল করে পড়াই ভাইয়া, তাহলে বুঝতে পারবা না। ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া হলো কার্বনিল যৌগের বিক্রিয়া, অর্থাৎ কার্বনিল যৌগ থেকে অ্যালকেন প্রস্তুত হয়। ওইটা করতে গেলে আরও অনেক কিছু জানতে হয়। সেইটা জানানোর আগেই যদি আমি তোমাদের ক্লিমেনসন বিক্রিয়া দ্বারা অ্যালকেন প্রস্তুত করাই, বিক্রিয়াটা ভালো তুমি বুঝতে পারবা না।
যখন আমরা কার্বনিল যৌগের বিক্রিয়া করব তখন অটোমেটিক্যালি দেখবা এই অ্যালকেন প্রস্তুতি বিক্রিয়া তুমি করে ফেলেছো ওই জায়গায়। যখন আমরা অ্যালকিনের বিক্রিয়া করব তখন তোমরা দেখবা অ্যালকিন থেকে অ্যালকেন তৈরি বিক্রিয়া তোমরা করে ফেলেছো। ঠিক আছে, যেটার পর যেটা করালে তোমাদের মনে রাখাটা সুবিধা হবে, তোমাদের কাছে বিষয়টা খুব সহজ মনে হবে, আমি তোমাদের সেইটার পর সেটাই করাবো। ওকে, তো যাক, এই অ্যালকিন প্রস্তুতির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিক্রিয়া যেটা, সেটা হচ্ছে ডিহাইড্রেশন, মানে অ্যালকোহলের ডিহাইড্রেশন রিয়াকশন দ্বারা, অর্থাৎ ডিহাইড্রেশন অফ অ্যালকোহল, ডিহাইড্রেশন অফ অ্যালকোহল অর্থাৎ অ্যালকোহল থেকে পানি অপসারণ বিক্রিয়া। ফাইনাল পরীক্ষা, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, এমন কোনো প্রতিষ্ঠান নাই ভার্সিটি যেখানে এখান থেকে প্রশ্ন হয়নি। মানে এই যে অ্যালকোহলের ডিহাইড্রেশন বিক্রিয়া দ্বারা অ্যালকিন প্রস্তুতি বিক্রিয়া, ফাইনাল পরীক্ষা, মেডিকেল, ভার্সিটি, ইঞ্জিনিয়ারিং, এমন কোনো প্রতিষ্ঠান নাই যেখানে দেয়নি। আমি আজকে তোমাদের বিক্রিয়াটা করার পর দেখাবো, তাহলেই তোমরা বুঝতে পারবা কত জায়গায় এই বিক্রিয়াটা আসলে আমাদেরকে দিয়েছে। ভাই বুঝছো কি ব্যাপার, আটকে গেছে নাকি? উজ্জ্বল ভাইয়া, জুয়েল ভাইয়া, অফলাইনে কতক্ষণ পড়ান? 1 ঘন্টা পড়ানো হয় অফলাইনে ভাইয়া, ওকে আটকে নি না, ঠিক আছে। ওকে, আমি তোমাদের দেখালে তোমরা বুঝতে পারবো। আচ্ছা, লাইট কি অন্যভাবে অন করছে নাকি এরা? দেখছি এবার ঠিক আছে মনে হয়। এবার ঠিক আছে, বা এইটা না দিলেও চলে। এইটা না দিলে কি হয় না, একটু ভাই আমি লাইটটা খালি একটু দেখে নিই, ওরা আজকে বুঝতে পারি লাইটটা একটু। ওই লাইটটা দিস, ওই লাইটটা তো দেই না। আচ্ছা এখন দেখি, ও এখানে একটু চেয়ারটা বেশি কালো দিয়ে দাও, ওটা দিয়ে দাও। হ্যাঁ ব্যাস, ওকে প্লিজ। তো দেখো ভাইয়া, যেটা বলছিলাম যে অ্যালকোহলের ডিহাইড্রেশন বিক্রিয়া দ্বারা অ্যালকিন প্রস্তুতি যে কতটা গুরুত্বপূর্ণ, আমি আজকে তোমাদের এটা পড়ানোর পর ফাইনাল পরীক্ষার কোশ্চেন দেখাবো, ভার্সিটি কোশ্চেন দেখাবো, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের কোশ্চেন দেখাবো, মেডিকেল অ্যাডমিশনের কোশ্চেন দেখাবো, এবং অবাক হয়ে যাবা তোমরা। বুয়েট 8-9 সেশনে এই বিক্রিয়া থেকে 10 মার্কের একটা কোশ্চেন দিয়েছে। চিন্তা করতে পারো তোমরা, এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা গুরুত্ব দিয়ে করবো এখন। ওকে, তাহলে ডিহাইড্রেশন অফ অ্যালকোহলের ডিহাইড্রেশন বিক্রিয়া দ্বারা অ্যালকিন প্রস্তুতি বিক্রিয়াটা এখন আমরা করব। দেখো তোমরা একটু CH2, ও আচ্ছা তার আগে একটু বলে নিই তোমাদের, তোমাদের খুব সুবিধা হবে এটা। সেটা হচ্ছে যে কোনো অ্যালকোহল থেকে, মনে রেখো এটা দ্বারা আমি বোঝাচ্ছি অ্যালকোহল থেকে অ্যালকিন অথবা অ্যালকিন থেকে অ্যালকোহল, উভয় দিকে তীর চিহ্ন দিয়েছি। তার মানে বুঝতে পেরেছো যে অ্যালকোহল থেকে অ্যালকিন অথবা অ্যালকিন থেকে অ্যালকোহল, যেটাই তোমাকে তৈরি করতে বলুক না কেন, কনসেন্ট্রেট গাঢ় সালফিউরিকের সাথে বিক্রিয়া করাবা। অর্থাৎ আমাদের অ্যালকোহল থেকে অ্যালকিন তৈরি করতে বলুক বা অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরি করতে বলুক না কেন, যেটাই তৈরি করতে বলবে ভাইয়া, যেটাই তোমাদের তৈরি করতে বলুক না কেন ভাইয়া, সেটা গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করাবা, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, অ্যালকোহল থেকে অ্যালকিন অথবা অ্যালকিন থেকে অ্যালকোহল, তোমাকে যেটাই তৈরি করতে বলা হোক গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করাবা। এখন মনে করো আমরা ইথানল নিলাম, দেখো একটু তোমরা, ইথানল CH2H, তোমাদের সুবিধার্থে আমরা ভেঙে লিখছি এভাবে। এই যে ইথানল না, এটা হলো ইথানল। আচ্ছা, তোমরা আমাকে একজন বোঝায় কমেন্টে লিখছো ভাই, গতদিন পড়াইছিলাম রিঅ্যাক্টিভিটি, ওফো আজকে তো তোমাদের এই গতদিনের এক্সামটা সলভ দেওয়া লাগতো, তাই না? আমি তো ভুলে গেলাম, আগে কি সলভটাই দিব নাকি? আচ্ছা ঠিক আছে, পড়া যেহেতু শুরু করে দিয়েছি ভাই, সলভটা পরে দিই, আমার একদমই খেয়াল নাই
যে আজকে তোমাদের প্রথমে আগে যে গতদিন এক্সামটা নিয়েছি সেই এক্সামের সলভ দেওয়া হচ্ছে, সলভটা অন্য সময় দিব না, অসুবিধা নাই। ক্লাস যদি শুরু করেছি ক্লাসটা নিয়ে আমরা এই যে অ্যালকোহলের সাথে যদি আমরা সালফিউরিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড অবশ্যই এক্সেস এবং এক্ষেত্রে মোটামুটি 160 ডিগ্রির মতো, 60 ডিগ্রির চেয়ে বেশি তাপমাত্রা, 60 থেকে 80-র মতো তাপমাত্রা আমরা দিই। তাহলে কি বললাম ভাই আমরা, অ্যালকোহলের সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিড অবশ্যই অতিরিক্ত। কেন অতিরিক্ত, কেন তাপমাত্রা বেশি রাখতে বললাম আমি সব তোমাদের বলবো, টেনশনে আস্তে আস্তে বলবো। তাহলে সালফিউরিক অ্যাসিড জাস্ট এখানে প্রভাবক হিসাবে কাজ করে। এটা কি হিসাবে কাজ করে ভাইয়া? প্রভাবক। কিভাবে প্রভাবক? আমি যখন বিক্রিয়ার মেকানিজম দেখাবো তখন তোমরা বুঝতে পারবে। আপাতত জেনে রাখো সালফিউরিক অ্যাসিড এখানে প্রভাবক হিসাবে কাজ করে। প্রভাবক আমরা কাদের বলি? যে সকল রাসায়নিক পদার্থ বিক্রিয়ার সংস্পর্শে শেখে বিক্রিয়ার গতিকে পরিবর্তন করে কিন্তু বিক্রিয়া শেষে নিজে কিন্তু অপরিবর্তিত থাকে। যে সকল রাসায়নিক পদার্থ বিক্রিয়ার সংস্পর্শে থেকে বিক্রিয়ার গতিকে পরিবর্তন করে কিন্তু বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে তাকেই কিন্তু আমরা বলে থাকি প্রভাবক। সালফিউরিক অ্যাসিড কিন্তু বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে, তাই এটা হচ্ছে একটা প্রভাবক। সে কি করে? জাস্ট সে তো নিরোধক, এই যে পানিটাকে সে এখান থেকে বের করে নেয় এবং এই দুটা সিগমা বোন মিলে এখানে পাই বোন ক্রিয়েট করে। অর্থাৎ এই যে CH2 একটা মিলে একটা বোন ছিল আর 2 সিগমা বোন মিলে একটা পাই বোন তৈরি করেছে CH2 প্লাস সালফিউরিক অ্যাসিড, তো সালফিউরিক অ্যাসিডই থাকে, জাস্ট সে পানিটাকে বের করে নিয়ে আসে। এই হলো আমাদের বিক্রিয়া। যেহেতু বুঝতেই পারছো এখানে পানিটা চলে গেছে, কোনো কিছু যুক্ত হয়নি, জাস্ট বের হয়ে গেছে, এমনকি এর জায়গায় অন্য কেউ আসে নাই, এবং যেহেতু দুটা সিগমা বিন মোল একটা পাই বোন তৈরি হয়েছে, এই ধরনের বিক্রিয়াকে কি বিক্রিয়া বলি আমরা? এই ধরনের বিক্রিয়াগুলোকে কি বিক্রিয়া বলি তোমরা আমাকে একটু কমেন্টে জানাও। সাইদে মিম লিখছে আজকে ফার্স্ট ক্লাস, বুঝতে পারবো কি? মনে হয় বুঝতে পারবে, না পারলে টেনশন নাই, তুমি ধরেই নিবা আজকে যদি ফার্স্ট ক্লাস, তুমি বুঝতে পারবা না, যেটা পারবা সেটা বোনাস, অসুবিধা কি? ক্লাস তো গ্রুপে সেভ থাকবে, পরে আবার দেখে নিতে পারবা। চেষ্টা করো যতটুকু পারো আর কি, সেটাই লাভ। আচ্ছা বলো তো ভাইয়া এটা কি রিয়াকশন? আচ্ছা অপন কুমার অপসারণ, তানভীর মুস্তাদ নিরোধক নামে কোনো বিক্রিয়া নাই, নিরোধক ওই পদার্থটাকে বলা হয়। আচ্ছা বিনতি লিখেছে নিরোধক, ইফাত জামিলা স্নিগ্ধা অপসারণ, অপরকম অপসারণ। থ্যাংক ইউ বেশিরভাগ শিক্ষার্থী, হৃদয় কর্মকার, প্রান্ত মণ্ডল, সবাই, নাফিজা, সবাই অপসারণ বলেছে, থ্যাংক ইউ। গত ক্লাসে কিন্তু আমরা বলেছি যে সাধারণত দুটা সিগমা বিন মিলে যখন একটা পাই বোন ক্রিয়েট হবে। আরও সহজ কথা হচ্ছে বিক্রিয়কে যদি তোমরা পাই বোন দেখো তাহলে বুঝবো এটা জোট বিক্রিয়া, মানে বিক্রিয়কে যদি তোমরা ডাবল বোন বা ট্রিপল বোন দেখতে পাও তাহলে বুঝবো এটা জোট বিক্রিয়া দিবে। আর উৎপাদে যদি ডাবল বোন বা ট্রিপল বোন তৈরি হয় তাহলে বুঝবো এটা অপসারণ বিক্রিয়া। কারণ কোনো কিছু অপসারিত না হলে তো নতুন বন্ধন সৃষ্টি হবে না। কেউ না চলে গেলে কি, ধরো একটা মানুষ বিবাহিত, তার বউটা চলে গেলে না আরেকজনের সঙ্গে সে বন্ড ক্রিয়েট করতে পারবে, খুব সহজ কথা। মানে একজন চলে গেলে না একটা নতুন বন্ড ক্রিয়েট হবে, তো এ চলে আসলে না এখানে একটা বন্ড ক্রিয়েট হবে। এই জন্য এটা হচ্ছে যেহেতু নতুন বন্ড ক্রিয়েট হয়েছে তার মানে বুঝতেই পারছো চলে গেছে, এটা অপসারণ বিক্রিয়া। এই এমসিকিউ যে কত জায়গায় দিয়েছে যে এই বিক্রিয়াটার নাম কি, এই বিক্রিয়াটার নাম হলো অপসারণ বিক্রিয়া। এই মোটামুটি আমি প্রাথমিক জিনিসটা তোমাদের এখানে দেখালাম। এইটুকুর মধ্যে জাস্ট কোনো প্রশ্ন করা যাবে না আপাতত, জাস্ট যতটুকু দেখালাম এতটুকুর মধ্যে তোমাদের কারো কোনো প্রবলেম আছে কিনা প্লিজ ভাইয়া একটু জানাও। আবার এই যৌগের নাম কিন্তু অপসারণ না, এই যৌগের নাম কিন্তু ইথিন, আমি বিক্রিয়ার নাম বললাম অপসারণ বিক্রিয়া। ইফাত জামিলা স্নিগ্ধা একসাথে দুটা বউ হয়, তা অবশ্য হয়, এটা ঠিক আছে। আচ্ছা এখন একটু বলো তো কারো প্রবলেম আছে কিনা। নাফিজুল আজিজ ক্লিয়ার, কানিস ফাতেমা লিখছো ক্লিয়ার, তিন্নি ক্লিয়ার, অর্পণ ক্লিয়ার, ইফাত জামিলা ক্লিয়ার, হৃদয় কর্মকার ভাইয়া আমি বলতে গেলে লেগে পোল্ট্রি খেলেন, আমি বলতে গিয়ে পোল্ট্রি। আচ্ছা মাহিদুল ইসলাম ক্লিয়ার, নিতু ক্লিয়ার, কান্তা, তাহলে থ্যাংক ইউ হৃদয় যে খুব সূক্ষ্মভাবে কথাগুলোকে তোমরা লক্ষ্য করো, এটা অনেক ভালো। অর্থে ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। সবাই লিখেছ, খোরশেদ জান, কান্তা, সবাই ক্লিয়ার লিখেছ। আচ্ছা এইটুকু হয়ে গেল আমাদের। আরও অনেক কথা আছে, কেন এক্সেস সালফিউরিক অ্যাসিড ব্যবহার করি, কেন তাপমাত্রা 160-এর বেশি ব্যবহার করছে, এগুলো সব বলবো আমরা, সব বলবো, জাস্ট একটু টাইম দাও শুধু আমাকে। CH3 CH2 CH OH
CH3, এখানেও কি কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড, অবশ্যই বলেছি আমি এক্সেস, এখানে তাপ একটু কম দিলেও হয়, কেন হয় সব ব্যাখ্যা করবে। দেখা যায় না এই পর্যন্ত, দেখা যায় কিনা একটু দেখি। রুকসানা 23 এই ব্যাচে লিখেছো 23 ক্লিয়ার, থ্যাংক ইউ রুকসানা। তোমরা 23 ব্যাচের পোলাপান যারা অর্গানিক কেমিস্ট্রি এখন করছো, তোমরা পরে এর ফলটা আরো বেশি ভালোভাবে ভোগ করতে পারবা, দেখবা ভাইয়া। আচ্ছা, কেন 40 দিলাম সেটা বলবো আমি। এখন আমার কথা হচ্ছে, এখানে তো দুই ধরনের উৎপাদ হতে পারে। এই ওইস তো চলে যাবেই, সালফিউরিক অ্যাসিড তো এখানে পানিটাকে বের করবে, তো এখান থেকেও যেতে পারে, ওইস তো এখান থেকে যাবে, সমস্যা নাই। তো এই কার্বন থেকেও যেতে পারে, এখান থেকেও যেতে পারে, মানে এরকম 1 নম্বর উৎপাদ এরকম হতে পারে, CH3 CH2, এই যে CH ডাবল বন্ড CH2, মানে এখানকার ওইস আর এখানকার এইস মিলে পানিটা এখান থেকে বের হয়ে গেল, এইটা হতে পারে। আবার 2 নাম্বার এটাও হতে পারে, কি সেটা, CH3 এখান থেকে এইস আর এখান থেকে ওইস যেতে পারে, তাহলে CH একটা এই চলে গেলে CH থাকবে, আর এখানে নতুন বোন ক্রিয়েট হবে, CH3 প্লাস পানি, দুটাই হতে পারে। এবং অপশনে কিন্তু দুটাই দেওয়া থাকবে, দুটাই একসাথে তৈরি হবে, হয়তো একটা 80%, একটা 20%, তো যেটা বেশি পরিমাণে তৈরি হবে সেটাই তো প্রধান উৎপাদ। এখন আমাদেরকে জানতে হবে দুইটার মধ্যে আসলে কোনটা প্রধান উৎপাদ। আমার প্রশ্ন তোমরা বুঝতে পেরেছো কিনা বলো ভাইয়া, আমার প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছো কিনা প্লিজ। মাসুদ রানা 23 ক্লিয়ার, ব্যাস 23, হ্যাঁ ভাইয়া প্লিজ একটু আমাকে বলো যে আমার প্রশ্নটা বুঝতে পেরেছো কিনা, যে এই কার্বন থেকে তো ওইস যাবেই, তো এই কার্বন থেকে এইস গিয়ে এটা হতে পারে, আবার এই কার্বন থেকে এইস গিয়ে কিন্তু এটা হতে পারে। আমার কথা হচ্ছে কোনটা হবে। হ্যাঁ, থ্যাংক ইউ কান্তা লিখেছো, জি ভাই বুঝেছো, থ্যাংক ইউ সো মাচ। সবাই লিখেছো যে নিতু ক্লিয়ার, অর্থী লিখেছো ক্লিয়ার। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে কোনটা প্রধান উৎপাদ। যারা 21-এর পরীক্ষার্থী তারা খুব ভালো করেই বুঝতে পারবে, আর যারা 22 বা 23-এর পরীক্ষার্থী তারা আরো সুন্দর করে বুঝতে পারবে আর কি। তো বলবা যে 21টা ভালো আর 23-22 সুন্দর, এই কোনো বললাম 21 তো করছে, হয়তো ভুলে গেছে, নতুন করে মনে পড়বে, তাই ভালো লাগবে। ভালো আর সুন্দর শুনলে একটু সুন্দরকে একটু বেশি ভালো মনে হয়, তাই না? আবার যেমন কিছু বাংলা ব্যাপার আছে, রবি ঠাকুর বলেছেন কোনো কিছু যদি বেশি সুন্দর হয় তাহলে সেটাকে উনি বলতেন অসহ্য সুন্দর। আমি আমার অনেক ফ্রেন্ডের কোনো ছবি ফেসবুকে আপলোড করলে নিচে অনেক সময় লিখে দিই অসহ্য সুন্দর। অনেক অর্থ না বুঝলে তো মাইন্ড করতে পারে যে অসহ্য সুন্দর। তো যাক, যে কার্বনের সাথে মূলক যুক্ত থাকে সেইটাকে আমরা আলফা কার্বন বলে থাকি, এটা যেন মাথায় থাকে। যে কার্বনের সাথে মূলক যুক্ত থাকে সেটা হচ্ছে আলফা কার্বন। যেমন এটা অ্যালকোহল, এই কার্বনের সাথে ওইস মূলক যুক্ত আছে, তার মানে এটা আলফা কার্বন। পাশেরটা হচ্ছে বিটা, আলফার পাশের কার্বনটা হচ্ছে বিটা, তাহলে এটাও পাশে, এটাও পাশে, তাহলে এটাও বিটা, এটাও বিটা। তার পাশেটা হচ্ছে গামা, এদিক তো আর গামা নাই। তো আমরা যেটা জানি, আলফা কার্বন থেকে যাবে ওএইচ আর বিটা কার্বন থেকে যাবে এইচ। কি বললাম? আলফা কার্বন থেকে যাবে ওএইচ এবং বিটা কার্বন থেকে যাবে এইচ। এখন আমাদেরকে জানতে হবে কোনটা প্রধান উৎপাদ হবে আসলে। কি বললাম ভাই, আলফা কার্বন থেকে যাবে ওএইচ আর বিটা কার্বন থেকে যাবে এইচ। বল ভাই এখানে এই সমস্যা হয়নি কেন? এখানে সমস্যা হয়নি এই জন্য, এই যে এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে বিটা, তো এখানে তো একটাই বিটা কার্বন, তাই ওখান থেকে যাওয়া ছাড়া তার এইচের উপায় নাই। কি ঠিক আছে? যখন দেখবা, যেমন আমার এক ছোট ভাই একবার বলছে আমাকে ফোন দে, ভাইয়া আমি তো মধুর সমস্যায় পড়ে গেছি। আমরা কি সমস্যায় পড়ছো তুমি? আমি বললাম রাজশাহী ইউনিভার্সিটির অমুক সাবজেক্ট চান্স পাইছি, ঢাকা ভার্সিটির অমুক সাবজেক্ট চান্স পাইছি, এখন কোনটাতে ভর্তি হবো? টেনশন, সমস্যা, ওই সেই সমস্যা মধুর সমস্যা। এই জন্য সে বলেছে মধুর সমস্যায় পড়েছি, কোন সাবজেক্ট রেখে কোন সাবজেক্টে আসলে নিব। তার মানে তাকে জানতে হবে কোনটা ডিমান্ড বেশি। আর যে মনে করে এক সাবজেক্টে চান্স পেয়েছে তার তো কোনো টেনশন নাই, তার তো ওটাতেই ভর্তি হবে যাবে। মাথায় রেখো, ভর্তির পর পরবর্তী সময়ে কিন্তু যে বেশি সাবজেক্টে চান্স পেয়েছিল তার কষ্টটা বেশি হবে, কারণ সব সময় তার মনে খুঁতখুত করবে যে এই সাবজেক্টে ভর্তি হলাম, ওটাই বোধহয় ভালো ছিল।
ওটাতে না হয় এটা হলেই বোধহয় ভালো হয়েছিল। আর যে একটাতে চান্স পেয়েছে তার তো কোনো অপশন নাই, সে ওটা নিয়েই সুখে থাকবে। দেখবা বেশিরভাগ সেলিব্রিটিদের ক্যারেক্টার সমস্যা হয় কেন? ধর একটা নায়ককে অনেক মেয়েই পছন্দ করে, তো তাদের মধ্যে একটা এসে পছন্দ করে বিয়ে করার পর সে মনে করে ওটাই বোধহয় এর চেয়ে ভালো ছিল, তখন দেখা যাচ্ছে একে সেরা বকে বিয়ে করে, তখন না এর চেয়ে মনে ওটাই ভালো ছিল, কারণ অনেকগুলো অপশন, সমস্যা বেশি। আর যাদের একটাই অপশন, একটাই মেয়ে কোনো মতে তাকে পছন্দ করেছিল, তার তো আর কোনো যাওয়ার অপশন নাই, সে তাকেই পছন্দ করে, তার সঙ্গেই বন্ডেড হতে হবে। তো এটাই হচ্ছে বিষয়, যে বেশি অপশন থাকার সুবিধাও আছে, আবার অসুবিধাও কিন্তু আসলে আছে। ওকে, তো যাক, এখানে একটাই বিটা কার্বন, এখানে আর কোনো অপশন নাই, এখান থেকে হাইড্রোজেন চলে যাবে। বিটা কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেনকে বলি আমরা বিটা হাইড্রোজেন, আলফা কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেনকে আমরা কি বলি? আলফা হাইড্রোজেন। যেমন 1 ডিগ্রি কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেনকে কি বলেছিলাম আমরা? 1 ডিগ্রি হাইড্রোজেন। 2 ডিগ্রি হাইড্রোজেনের সাথে যুক্ত হাইড্রোজেনকে কি বলেছিলাম আমরা? 2 ডিগ্রি হাইড্রোজেন। ঠিক সেরকমই আর কি, এখানে একটাই বিটা কার্বন, তার মানে এখান থেকে হাইড্রোজেন যাবে, এখানে আর কোনো অপশন নাই। বাট এখানে অপশন আছে, এখানে অপশন আছে, আমরা দেখতে পাচ্ছি 2টা বিটা কার্বন আছে, তার মানে 2টা দুই জায়গায় বিটা হাইড্রোজেন আছে। তাহলে এখান থেকে তো যাবেই, এইটা আলফা ছিল, এর সাথে তো যাবেই, এখন ডাবল বন্ড এর সাথে না এর সাথে হবে। তো সাইজেপের একটা সূত্র আছে, কি নাম বললাম আমরা? সাইজেপ। পরবর্তীতে আমরা এটা ব্যাখ্যা করব, সাইজেপের সূত্র পরবর্তীতে ব্যাখ্যা করব আমরা, এবং কেন এটা হচ্ছে সেটাও ব্যাখ্যা করব, সব ব্যাখ্যা করব ধীরে ধীরে। এই ভদ্রলোক বলেছেন, কি বলেছেন এই ভদ্রলোক? যে কোনো যৌগ থেকে একাধিক অ্যালকিন উৎপন্ন হওয়ার সম্ভাবনার ক্ষেত্রে কোন অ্যালকিনটি প্রাধান্য লাভ করবে, দুটার মধ্যে কোনটা প্রাধান্য লাভ করবে? উনি বলেছেন যে বিটা কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন থাকবে, হাইড্রোজেন সেখান থেকে যাবে। তোমরা নিশ্চয়ই মনে ভাবছে কেন ভাইয়া, এই কেনর উত্তর তো আজকে দিব না, আমি বলেছি যখন এই সূত্রে যাব তখন আমি ব্যাখ্যা দিব যে কেন এই ভদ্রলোক বলেছেন যে বিটা কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন থাকবে, হাইড্রোজেন সেখান থেকে যাবে। উনি কেন বলেছেন এটা শুধু এইটুকু জেনে রাখো যে বলেছেন, কেন বলেছেন যখন ওই ভদ্রলোকের জায়গায় যাব তখন আমরা বলে দিব। তাহলে মেজর উৎপাদ কোনটা হবে ভাইয়া? এটা হবে, কারণ আলফা থেকে যাবে ওইস, আর 2 বিটার মধ্যে এই বিটাতে যেহেতু হাইড্রোজেন কম আছে তাই এখান থেকে যাবে। অনেকে তো বলবে সমান থাকলে কি হতো, একটা দিলেই হতো, সমান থাকলে যে কোনো একটাতে দিলেই হতো। বাট যখনই কম বেশি হবে, যে বিটা কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন থাকবে সেখান থেকে হাইড্রোজেন যাবে, অর্থাৎ প্রধান উৎপাদ হবে এইটা। অপশনে কিন্তু দুটাই দেওয়া থাকবে, খুব সাবধান যে একাধিক বিটা কার্বন থাকলে কোন বিটা কার্বনের হাইড্রোজেনটা অপসারিত হবে, যে বিটা কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন থাকবে সেখান থেকে অপসারিত হবে। এইটুকু তোমরা বুঝতে পেরেছো কিনা প্লিজ একটু বলো। নাজমুস সাকিব, অনেক দিন পর ভাইয়া তোমাকে ক্লাসে দেখলাম। অবশ্যই স্থায়িত্বের জন্য, অবশ্যই স্থায়িত্বের জন্য, এর স্থায়িত্ব বেশি, এটাই বলছি। কেন স্থায়িত্ব বেশি সেটাই ব্যাখ্যা করবো। নাজমুস সাকিব সুন্দর বলেছে ভাই, স্থায়িত্বের জন্য, অবশ্যই স্থায়িত্বের জন্য। এর স্থায়িত্ব, যার স্থায়িত্ব বেশি সেইটা টিকে থাকবে, কিন্তু কেন হচ্ছে সেটা আমরা ওই জায়গায় ব্যাখ্যা করবো। 2021-এর শিক্ষার্থী যারা, যেমন নাজমুস সাকিব বললা, তোমরা হয়তো এগুলো জানোই ভাইয়া। ওকে, আচ্ছা, অসহ্য ক্লিয়ার লিখেছ আবু সাইদ ওরফ, থ্যাংক ইউ। শোনো, একটু বলি যে এটা আমরা একটা বইয়ে পড়া, সেটা হচ্ছে যে কোনো কাজ যখন তুমি করবা একটু ভিন্ন আঙ্গিকে ভিন্নভাবে করতে হয়। ধরো প্রত্যেকটা মানুষের মধ্যে একটা নিজস্ব ক্ষমতা আছে, যার যতটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতাটাই অ্যাপ্লাই করতে হয়, অর্থাৎ তোমার ভ্যালু অ্যাড করতে হয়। তোমার যে একটা গ্রহণযোগ্যতা আছে, মনে করো ওই প্রতিষ্ঠানে আমি কাজ করব, ওই প্রতিষ্ঠানের প্রধান বা ওই প্রতিষ্ঠানের মানুষগুলো আমাকে চুজ করবে বা আমাকে ছাড়া তাদের হবে না মনে করবে, কখন? যখন আমি একটা ভ্যালু অ্যাড করতে পারবো, অর্থাৎ যখন বুঝাতে পারবো যে ওই প্রতিষ্ঠানের ওই কাজটা জন্য আমি স্পেশাল, আমি ছাড়া এত সুন্দর করে এত ভালো করে ওই কাজটা কেউ করতে পারে না, তখন ওই প্রতিষ্ঠানে আমার গ্রহণযোগ্যতা আসলে আলটিমেটলি বেড়ে যাবে। এই গল্প তোমরা সবাই জানো যে ইন্ডিয়ান এক মুচি তার জুতা সেলাই করে, সে তার দোকানে লিখে রাখছে এখানে জুতার অপারেশন করা হয়। ডাক্তার সাহেব রুগী দেখেন সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত, তবে জরুরি রুগীর জন্য আইসিইউ এর ব্যবস্থা আছে। এই কথাটুকু তারা ব্যানারে লেখার কারণে অন্য মুচিরা যেখানে দিনে 200 থেকে 250 রুপি ইনকাম করে, বাট এই মুচিটা কিন্তু সেখানে দিনে প্রায় 500 রুপি, প্রায় দ্বিগুণ পরিমাণ টাকা ইনকাম করে, এবং মানুষ তাদেরকে কিন্তু ডাক্তার বলে অলরেডি ডাকা শুরু করলো। তাহলে চিন্তা করতে একজন মুচি, সে জাস্ট তার কাজটাকেই একই কাজ করে,
জাস্ট তার উপস্থাপনটাকে একটু ভিন্নতার জন্য, একটু ভ্যালু অ্যাড করার জন্যই কিন্তু কাস্টমারের কাছে তার গ্রহণযোগ্যতা আসলে বেড়ে গেছে। তো এই জন্য তোমার যা আছে সেইটুকুতেই তোমার ভ্যালু, ওইটাই তুমি অ্যাড করো, দেখবা তুমি লাইফে ভালো কিছু করবা আর কি। ওকে, তো যাক, প্লিজ সবাই একটু বলো তো ভাইয়া এইটা তোমরা ক্লিয়ার কিনা? থ্যাংক ইউ। আনা লিখছো 23 ব্যাচের ক্লিয়ার, থ্যাংক ইউ। আর আচ্ছা, ফারহান জুতার ডক্টর, ওকে ভাই, ডক্টর তো ক্লিয়ার কিনা বলো, এইটুকু ক্লিয়ার কিনা প্লিজ, কথা বলতে হবে, এইটুকু ক্লিয়ার কিনা? আচ্ছা, মাহমুদুল বাঁধন লিখেছো ক্লিয়ার, খুব এনজয় করবা, দেখো অ্যালকিন পড়তে গেলে কিন্তু অনেক বিক্রিয়া আছে। মাসুদুল ইবনাত জারিন, মাইদুল বিনতি আপন, ইফাত জামিলা, শ্রাবণী, এম খান, থ্যাংক ইউ, সবাই ক্লিয়ার লিখেছ। কামরুজ্জামান কাউসার, ওকে, কারো কোনো এতটুকুর মধ্যে প্রশ্ন নাই। এখন আমরা এখানে দুটা প্রশ্নের উত্তর আগে বের করব, তারপর বলবো যে কেন কৌশলটা দেখবো আমরা। তবে অ্যালকোহলের সাথে সালফ্রিক অ্যাসিডের বিক্রিয়ায় অ্যালকিন প্রস্তুতি যে কৌশলটা, এই কৌশল তোমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষায় লাগবে না, এমনকি অ্যাডমিশন টেস্টেও কৌশল দেবে না। বাট কৌশলটা না জানলে এখানকার অনেক এমসিকিউর উত্তর তুমি ভালোভাবে পূরণ করতে পারবা না। এই কারণে আমাকে ভাইয়া এই কৌশলটা করাতে হবে। তো কৌশল করানোর আগে আমরা এই দুটো প্রশ্নের উত্তর আগে আমরা নিব, যে এখানে কেন আমরা বললাম 160-এর বেশি তাপমাত্রা নিতে হবে, আর কেন সালফ্রিক অ্যাসিড আমাদের এক্সেস নিতে হবে, সেটা একটু দেখো। এই যে আমরা একবারে বিক্রিয়াটা করলাম ভাইয়া, এই বিক্রিয়াটা কিন্তু আসলে একবারে হয় না, বিক্রিয়াটা দুই ধাপে সংঘটিত হয়। কিভাবে দুই ধাপে সংঘটিত একটু দেখো তোমরা। CH3 CH2 OH HO SO3H, সালফিউরিক অ্যাসিড ভেঙে লিখছি, এই যে H2SO4, জাস্ট সালফিউরিক অ্যাসিডকে আমি ভেঙে লিখছি এক্সেস। অর্থাৎ আমরা 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা তার চেয়ে বেশি তাপমাত্রা উত্তপ্ত করি, এই বিক্রিয়ার শুরুতে মোটামুটি 0 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে, মানে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত যখন সে ওঠে, এর মধ্যে সে কি করে ভাই জানো? এই যে এইটুকু মিলে পানি হয় আর বাইসালফেটটা চলে আসে, অর্থাৎ এইটা তৈরি হয় CH3 CH2 ও SO3H, অর্থাৎ ইথাইল হাইড্রোজেন সালফেট প্লাস পানি তৈরি হলো, প্লাস পানি তৈরি হলো। অর্থাৎ আমরা যখন অ্যালকোহলকে সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করি, অতিরিক্ত সালফিউরিক অ্যাসিড অবশ্যই, তখন কি হয় ভাইয়া জানো? এই অ্যালকোহলের সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে প্রথমে অ্যালকাইল হাইড্রোজেন সালফেট আর পানি তৈরি হয়। এরপর যখন আমরা তাপমাত্রা আরো বাড়াতে থাকি তখন কি হয় ভাইয়া জানো? এই যে দেখো CH2, এটাকে এখন আমি একটু ভেঙে লিখবো, এই যে CH2 ও SO3H, যখন আরো তাপমাত্রায় দিই, মোটামুটি 170 দিলাম, নাও 60 থেকে 80-র মধ্যে যে কোনো তাপমাত্রা দিলেই হলো। আরো বেশি তাপমাত্রা যখন আমরা দিতে থাকি ভাইয়া, তখন কি হয় জানো? এই যে এইটুকু মিলে সালফ্রিক অ্যাসিড হয়, মানে সালফ্রিক অ্যাসিডই হয়ে গেল আবার আর কি। আর এই দুটা সিগমা বোন মিলে এখানে কি তৈরি করে? পাই বোন ক্রিয়েট করে। আসলে বিক্রিয়াটা কিন্তু এইভাবে হয় ভাই, বিক্রিয়াটা এভাবে হয়। এই যে এই জন্য তো বললাম সালফ্রিক অ্যাসিড প্রভাবক। সালফ্রিক অ্যাসিড প্রথমে ছিল, এটা কিন্তু মেকানিজম দেখাইনি আমি, কৌশল দেখাইনি, কিন্তু কৌশল একটু পরে দেখাবো। এটা জাস্ট আমরা দেখলাম যে এই অ্যালকোহল থেকে, মানে অ্যালকোহলের পানি অপসারণ দ্বারা যে অ্যালকেন তৈরি হয়, সেই অ্যালকেনটা বিক্রিয়াতে দুই ধাপে হয়, সেই ধাপ দুটো দেখালাম, কৌশল না। কৌশল মানে ভিতরের ঘটনাগুলো আর কি, সেটা আমি একটু পরে দেখাবো। ক্লিয়ার কি ভাই? এইভাবে হয়। এখন দেখো ভাই, আমরা যদি এই তাপমাত্রা 100-র পর আরো যদি না বাড়াইতাম, তাহলে এই পরবর্তীতে যখন তোমরা অ্যালকিনের বিক্রিয়া দেখবা, অ্যালকোহলের বিক্রিয়া দেখবা, তখন এগুলো তোমরা দেখতে পাবা। সেইটা হলো, একটু নিচে দিই না, আচ্ছা দেখো ভাইয়া, যদি আমরা এখানে তাপমাত্রা 100 ডিগ্রির চেয়ে আরো বাড়ায় মোটামুটি এরকম 60 পার না করতাম, তাহলে অ্যালকাইল হাইড্রোজেন সালফেট আর পানি, এই দুই পাবলিক উভমুখী বিক্রিয়া দ্বারা, মানে আবার পরস্পরের মধ্যে যুক্ত হয়ে আবার অ্যালকোহল আর সালফ্রিক অ্যাসিড তৈরি করে ফেলতো, মানে অ্যালকিন পর্যন্ত আর যেত না।
আমার কথা কি বুঝতে পারছো ভাইয়া তোমরা? ওই অ্যালকিন পর্যন্ত আর যেত না। অ্যালকোহলের সাথে সালফারিক অ্যাসিড বিক্রিয়া যদি আমরা 100 বা 110-20 এর মধ্যে তাপমাত্রা রেখে দিতাম, তো প্রথমে অ্যালকোহল আর সালফারিক অ্যাসিড বিক্রিয়া করে অ্যালকাইল হাইড্রোজেন সালফার পানি তৈরি হতো। এই দুটো উপাদান আবার বিক্রিয়া করে আবার ওই আগের মতো অ্যালকোহল আর সালফারিক অ্যাসিড তৈরি করে ফেলতো, মানে অ্যালকিন আর তুমি তৈরি করতে পারতা না। তাই এই দুটা বন ভেঙে নতুন একটা বন ক্রিয়েট করার জন্য তাপমাত্রা আরও বাড়াই দিতে হয়, এবং মোটামুটি কততে 160-এর চেয়েও বেশি। কি ঠিক আছে, 160-এর চেয়েও বেশি তাপমাত্রা দিতে হয়। এইটুকু বুঝতে পেরেছো কিনা যে তাপমাত্রা কেন এত বেশি দিতে হয়? হ্যাঁ, OSO3H, এটা তো হাইড্রোজেন সালফেটই, এটা তো হাইড্রোজেন সালফেট না? একটু দেখো দিকে তোমরা, এইটা তো হাইড্রোজেন সালফেট ভাই, এই যে HSO4 না, বাইসালফেট না এটা, দেখো দেখি। হ্যাঁ, OSO3H, শুভ OSO3H ভাইয়া। আচ্ছা, থ্যাংক ইউ সবাই এই পর্যন্ত বুঝতে পেরেছো। সাদিয়া, MM খান, সামি, নাজমুস সাকিব। তুমি এতদিন পরে কেন ভাই ক্লাসে? তুমি তো খুবই অ্যাক্টিভ স্টুডেন্ট, হ্যাঁ খুবই। তুমি অফলাইন আমার মনে আছে তুমি সকালে ব্যাচে পড়তে এবং বেশ পটাপট উত্তর দিতে ক্লাসে আর কি। আমি চাই তুমি সেই পুরাতন ফ্লেভারটা ধরে রাখবা। কামরুজ্জাজ, কান্তা, খুরশিদা, ইফা জামিলা, থ্যাংক ইউ। না বোঝা কেউ নাই, তাই না? আচ্ছা, মাইশা, তিশা 23 ব্যাচ, থ্যাংক ইউ মাইশা। সৃষ্টি আর একবার ভাইয়া, জাস্ট কিচ্ছু না ভাইয়া, এই যে অ্যালকোহলের সাথে সালফারিক অ্যাসিড বিক্রিয়া করে প্রথম ধাপে যে অ্যালকাইল হাইড্রোজেন সালফেট মানে ইথাইল হাইড্রোজেন সালফেট আর পানি তৈরি হলো, যদি তাপমাত্রা বেশি না করতাম তাহলে এই দুটো বন মিলে নতুন বন ক্রিয়েট করে অ্যালকিন তৈরি হতো না। আবার এই দুটা যৌগ বিক্রিয়া করে আবার অ্যালকোহল আর সালফারিক অ্যাসিড তৈরি করে ফেলতো। তাই এই দুটা যেন তৈরি না হয়, সামনের দিকে যেন বিক্রিয়াটা যায়। ব্যাপার এরকম, তুমি আমাকে একটু ধাক্কা দিয়ে একটু আসছি, তারপর মনে হচ্ছে যে এবার আমি আবার এনার্জি শেষ, আমি পিছন থেকে ব্যাক করছি, তো তুমি তখন কি করবা? আগে যে ধাক্কাটা দিছিলা তার চেয়ে জোরে ধাক্কা দিবা যেন আমি সামনের দিকে যাই। তো এর ব্যাপারটা ওরকম আর কি। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ধাক্কা দিয়ে সে পর্যন্ত এসে আর সামনে যেতে পারছে না, আবার সে পিছনে ব্যাক করার চিন্তা ভাবনা করছে, তো আরো জোরে ধাক্কা দিতে হবে। এই যে দিলে সে আর পিছনে না গিয়ে এবার সামনে চলে যাবে। এই কারণেই তাপমাত্রা বেশি দেওয়া হয়। আচ্ছা, আপন লিখেছো সেকেন্ড ইয়ারে ভালো করে ক্লিয়ার হয়েছিলাম। বিক্রিয়াগুলি এবার না ভাঙ্গিয়ে বুঝায়েন, তানভীর, মুস্তফা লিখেছে। আমি কথাটা বুঝতে পারিনি ভাইয়া। বিক্রিয়াগুলান এবার না ভাঙ্গিয়ে বুঝায়েন, ব্যাপারটা তো আমি আসলে ক্লিয়ার না ভাই। ওকে, থ্যাংক ইউ সৃষ্টি, খুব ক্লিয়ার, থ্যাংক ইউ। তাহলে আমরা তাপমাত্রা বাড়ানোর ব্যাপারটা বুঝতে পেরেছি। এইবার কেন সালফারিক অ্যাসিডটা অতিরিক্ত ব্যবহার করি দেখো একটু। এই যে ভাইয়া ধরো প্রথম ধাপে আমাদের অ্যালকাইল হাইড্রোজেন সালফেট হয়ে গেল। কি বললাম? প্রথম ধাপে অ্যালকাইল হাইড্রোজেন সালফেট হয়ে গেল। তোমরা 9-10-ও পড়েছো এটা, যে কোনো একটা বিক্রিয়ার উৎপাদ সবসময় বিক্রিয়কে যার মোল কম থাকে সেটার উপর নির্ভর করে নাকি যার পরিমাণ বেশি থাকে তার উপর নির্ভর করে? বলো, নিশ্চয়ই তোমরা জানো, আমি এটা নিয়ে তোমাদের ধাঁধায় ফেললাম না। তোমরা জানো যে নিশ্চয় উৎপাদ সবসময় লিমিটিং বিক্রিয়কের উপর নির্ভর করে। লিমিটিং অর্থাৎ যার মোল সংখ্যা কম থাকে উৎপাদ সবসময় তার উপর নির্ভর করে। কেন তার উপর নির্ভর করে? ধরো এই দুইজন মিলেই তো উৎপাদটা তৈরি করবে। এখন যার পরিমাণ বেশি আছে তার তো বেশি আছে, যার পরিমাণ কম আছে বিক্রিয়া করতে গেলে যার পরিমাণ কম থাকবে সেটাই তো আগে শেষ হয়ে যাবে। তো যার পরিমাণ কম থাকে সেটাই যদি আগে শেষ হয়ে যায় তো আরেকটা হাজার থেকে লাভ কি? কার সাথে যুক্ত এসে বিক্রিয়া তৈরি করবে? কি কথাটা বুঝতে পেরেছো? একটা জায়গায় 20টা ছেলে আছে আর মেয়ে আছে 5টা, বলো ওখানে কয়টা বিয়ে দেওয়া সম্ভব? সাধারণত ওখানে কয়টা বিয়ে দেওয়া সম্ভব? ছেলে আছে 20টা আর মেয়ে আছে 5টা, তাহলে অবশ্যই ওখানে বিয়ে হবে মোট 5টা। বলে কেন? কারণ মেয়ে তো 5টা, ছেলে তো অ্যাভেলেবল, বাট 5টার বেশি মেয়ে তো নাই, তাহলে বিয়ে তো একটা ছেলে একটা মেয়ে মিলেই হবে। তার মানে এখানে 5টা বিয়ে হবে। তাহলে যতটা মেয়ে আছে ততটা বিয়ে হলো। উৎপাদ কিন্তু কার উপর নির্ভর করলো?
যার পরিমাণ কম আছে সেটাও, কারণ ওটা বেশি থেকে তো লাভ নাই, দুজন মিলে তো বিয়ে করবে, তো এটা বেশি থেকে লাভ নাই তো, কারণ এটা আগেই শেষ হয়ে যাবে যেটা কম। তাই সবসময় প্রোডাক্ট কমটার উপর নির্ভর করে, লিমিটিং বিক্রির উপর নির্ভর করে, কারণ যার পরিমাণ কম থাকে সেটা আগেই শেষ হয়ে যায়, ফলে আরেকটা বেশি থেকেও লাভ নেই। এই যেখানে আরও 15 জন উপস্থিত আছে, বেশি আছে, সেই 15টা কার সাথে যুক্ত হয়ে উৎপাদ তৈরি করবে? যুক্ত হওয়ার মতো তো কেউ নাই আসলে। এই জন্য যার পরিমাণ কম থাকে, যেটা লিমিটিং বিক্রিয়ক, উৎপাদ সবসময় তার উপর নির্ভর করবে। ওকে, তো এখন কথা হচ্ছে, আমার যদি সালফিউরিক অ্যাসিডটা বেশি ব্যবহার করি, অ্যালকোহলটা কম ব্যবহার করি, তাহলে অ্যালকোহল তো শেষ, তাহলে সালফিউরিক অ্যাসিড থাকবে, থাকলে অসুবিধা নাই, বিক্রিয়াটা চলে যাবে এভাবে। বাট সালফিউরিক অ্যাসিড যদি কম হয়, অ্যালকোহলটা যদি বেশি থাকতো, সালফিউরিক অ্যাসিড যদি কম হতো, অ্যালকোহল যদি বেশি হতো, মানে আমাদের অ্যালকোহল থেকে এই অ্যালকিন প্রস্তুতির বিক্রিয়ার ক্ষেত্রে ভাইয়া বলা হয় সালফিউরিক অ্যাসিড এক্সেস, অতিরিক্ত। বলে অতিরিক্ত মানে কতটুকু? প্রায় দ্বিগুণ। মানে অ্যালকোহল জানি বা সালফিউরিক অ্যাসিড প্রায় তার দ্বিগুণ ব্যবহার করবা, অর্থাৎ এই অ্যালকাইল হাইড্রোজেন সালফেট তৈরি হওয়ার পর তাহলে অ্যালকোহল যদি কম ব্যবহার করি আমরা, তাহলে সম্পূর্ণ অ্যালকোহল শেষ হয়ে যাবে, কারণ যেটা কম ব্যবহার করব সেটাই কি হবে? শেষ হয়ে যাবে, সালফিউরিক অ্যাসিডটা থেকে যাবে। অর্থাৎ সহজ কথা হচ্ছে, সালফিউরিক অ্যাসিড থাকলেও কি থাকলো না ওটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে এখানে যদি অ্যালকোহল উপস্থিত না থাকে। আমি আবারও বলছি, অ্যালকোহল যেন উপস্থিত না থাকে, সম্পূর্ণ অ্যালকোহল যেন অ্যালকাইল হাইড্রোজেন সালফেট তৈরি করে ফেলে প্রথম ধাপে। তোমরা বলো কেন ভাইয়া? অ্যালকোহল বেশি থাকলে কি সমস্যা সেটাই দেখাবো। তাহলে অ্যালকোহল যদি উপস্থিত কখন থাকবে? যদি এটার পরিমাণটা আমার কম হয় তখন। আর এটার পরিমাণ যদি বেশি থাকে, এখন ছেলে মেয়ে ছিল ওখানে কয়জন? 5 জন, ছেলে আছে 4 জন, এবার তো মেয়ে উপস্থিত বেশি থাকবেই। তাহলে সম্পূর্ণ মেয়েটাকে নিঃশেষ করে দেওয়ার জন্য কি করতে হবে? আমাকে ছেলেটা বেশি পরিমাণ থাকতে হবে, তাহলে আর কোনো মেয়ে উপস্থিত থাকবে না এখানে। তার মানে আমার সম্পূর্ণ অ্যালকোহলকে এখানে দূর করার জন্য কোনো অ্যালকোহল থাকা যাবে না অতিরিক্ত, সব যেন অ্যালকাইল হাইড্রোজেন সালফেট হয়ে যায়, এটার জন্য কি করতে হবে? এইটা বেশি নিতে হবে, কারণ এই দুই পাবলিক মিলেই তো এটা তৈরি করবে। এটা যদি বেশি নিয়ে ফেলি, তখন এইটার অতিরিক্ত থাকার কোনো চান্স নাই। আমার মনে হয় এইটুকু বুঝতে পেরেছ। অতিরিক্ত থাকলে কি প্রবলেম সেটাই আমি এখন দেখাবো। অতিরিক্ত থাকলে প্রবলেমটা কি ভাই দেখো, এই যে CH3 CH2 ও SO3H, তাই না? ওটাই লিখলাম এখানে। যদি কোনো কারণে অ্যালকোহলটা বেশি পরিমাণ থাকতো, এই যে তাহলে অতিরিক্ত অ্যালকোহল যদি থাকতো, তখন আর ওই তাপমাত্রা 160 পার হওয়া লাগে না, 140-এ গেলেই হয়ে যায়। তখন কি হতো ভাই জানো? এই যে এরটুকু মিলে সালফিউরিক অ্যাসিড তৈরি করে ফেলতো, আর অ্যালকিন না হয়ে ইথার তৈরি হতো এখানে, এই যেটা তৈরি হয়ে যেত CH3 CH2, এই যে O CH2 CH3 প্লাস সালফিউরিক অ্যাসিড। মানে তখন, কারণ এখানে তো মানে সালফিউরিক অ্যাসিড গঠন করা সহজ, কারণ বলছে আমি বাইসালফেট, তুমি এই দুইজন রেডি হয়ে আছি, চলো পালায় যাই। বাট এখানে এত সহজ না, কিন্তু এখানে এত সহজ না, কিন্তু দেখো একবার পালায় যাওয়ার সময় ভেঙ্গে চুরে পালায় যেতে হবে। দেখো এই দুটা সিগমা বোন মিলে একটা পাই বোন ক্রিয়েট করে পালায় যেতে হবে। আর এদের বলছে কোনো সমস্যা নাই, আমরা দুইজন খালি পালায় চলে যাবো, এরা এক হয়ে যাবে। এই যে জাস্ট কোনো নতুন বোন ক্রিয়েট করতে হচ্ছে না, তো এই বোন তো আছেই, খেলে ওর সাথে লেগে যাবে। এই জন্য তাপমাত্রা কম লাগলো এখানে, আর এখানে তাপমাত্রা বেশি লাগলো। তাহলে ফাইনালি কি দাঁড়ালো? যদি আমরা সালফিউরিক অ্যাসিড অতিরিক্ত ব্যবহার না করতাম, যদি কোনো কারণে অ্যালকোহল বেশি পরিমাণ থাকতো, তাহলে অ্যালকাইল হাইড্রোজেন সালফেট তৈরি হওয়ার পর দ্রবণে আরও অ্যালকোহল থেকে যেত। সেই অ্যালকোহলটা ওই অ্যালকাইল হাইড্রোজেন সালফেটের সাথে বিক্রিয়া করে অ্যালকিন হওয়ার পরিবর্তে ইথার তৈরি হতো। তখন আমরা আর অ্যালকিন তৈরি করতে পারতাম না, তখন তৈরি হতো ইথার। এই জন্য অ্যালকোহলের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় সালফিউরিক অ্যাসিডটা অ্যালকোহলের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় অ্যালকিন প্রস্তুতির সময় সালফিউরিক অ্যাসিডটা এক্সেস নিতে হয়, আর তাপমাত্রা 160 ডিগ্রির চেয়ে বেশি করতে হয়। এইটুকু তোমরা ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাবে। একটু প্লিজ, আমি তোমাদের কমেন্টের জন্য ওয়েট করছি। একটু প্লিজ আমাকে বলো যে এইটুকু ক্লিয়ার কিনা, প্লিজ এইটুকু ক্লিয়ার কিনা একটু বলো যে কেন আমরা অ্যালকোহলের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় অ্যালকিন প্রস্তুতির সময়। ও সাদিয়া সুলতান আশা, রিলেটেড ইউটিউব ক্লাস থাকলে না ভাইয়া, এখান থেকে আর ইউটিউব ক্লাস নাই, মানে আমাদের ইউটিউবে ক্লাসগুলো অ্যালকেন পর্যন্তই আছে,
তবে আমি সময় পাচ্ছি না, আমি সময় করে তোমাদের নামকরণের ক্লাসগুলো ছোট ছোট করে 15 মিনিট 20 মিনিট 15 মিনিট 20 মিনিট করে করে আবার ইউটিউবে সাজিয়ে দিব আর কি, তোমাদের নামকরণটা দিব। ওকে, তো আশা, সাদিয়া সুলতান আশা, একটু বলো তো ভাইয়া এইটুকু বুঝতে পারলা কিনা? থ্যাংক ইউ। তন্ময়া মন্ডল ক্লিয়ার 23, থ্যাংক ইউ। মুশফিক, ইফা জামিলা, নাফিজা, শ্রাবণী, ইবনাথ, ইমন, থ্যাংক ইউ, সবাই ক্লিয়ার, কারো কোনো প্রশ্ন নাই দেখছি। আচ্ছা, মাইক্রো ব্যাকটেরিয়াম, এই তোমরা এগুলো নাম দাও কেন গো? নামগুলো চেঞ্জ করবা। আরেকবার কোন জায়গাটুকু আরেকবার বলবো ভাই, উল্লেখ করতে হবে, কারণ অনেকগুলো কথা বলেছি আমি, এতগুলো কথা তো আরেকবার বলার সময় না, এটা কেন ওটা কেন এভাবে প্রশ্ন করতে হবে ভাইয়া। না এলএসি কি এক রিয়াকশানে না, হিটের জন্য কম বেশি হবে না, হিটের জন্য না ভাইয়া, মূল কাজটা হচ্ছে অ্যালকোহল বেশি না কম, সালফারিক অ্যাসিড বেশি না কম, এইটার উপর। আচ্ছা, প্রান্ত এক্সট্রিম ক্লিয়ার। আচ্ছা, শুভলিত অসম সুন্দর, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ও উপরে একটা বিক্রি 140 কেন, ওটা অবশ্যই বলবো, অবশ্যই। থ্যাংক ইউ নোমান, তোমার যে মনে আছে মাথায় যে ভাইয়া উপরে একটা বিক্রিয়া তো 140 লিখেছিল, সেখানে কেন এই যে এটার কথা বলছো তাই না, এই যে 2 ডিগ্রি অ্যালকোহল, অবশ্যই বলবো, অবশ্যই বলবো। থ্যাংক ইউ নোমান, আমি বলবো। আশা থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ক্লিয়ার। জুয়েল, আমাকে কি দেখতে পান না? কাকে বলছো ভাইয়া? আর সালফ্রিক অ্যাসিড বেশি হলে, সালফ্রিক অ্যাসিড বেশি হলে তো অ্যালকিন তৈরি হবে, সালফ্রিক অ্যাসিড বেশি হলে না অ্যালকেল তৈরি হবে, অ্যালকিন তৈরি হবে। সালফ্রিক অ্যাসিড বেশি নয়, অ্যালকোহল বেশি হলে ওটা ইথার তৈরি হয়ে যাবে। লিমিটিনটা আরেকবারও, আচ্ছা ঠিক আছে। কামরুজ্জামান কাউসার, কামরুজ্জামান কাউসার, সেটা হচ্ছে কি ভাইয়া, ধরো আমরা এখানে যদি সালফ্রিক অ্যাসিডটা বেশি পরিমাণ নিই, অ্যালকোহল যদি কম পরিমাণ নিই, তাহলে উৎপাদটা অ্যালকোহলের উপর নির্ভর করবে এবং সম্পূর্ণ অ্যালকোহল শেষ হয়ে অ্যালকাইল হাইড্রোজেন সালফাইড তৈরি করবে, কারণ যার পরিমাণ কম থাকে সেটাই শেষ হয়ে যায়। ফলে দ্রবণে আর কোনো অ্যালকোহল থাকার চান্স থাকবে না যদি আমরা সালফ্রিক অ্যাসিড বেশি ব্যবহার করি। যদি সালফ্রিক অ্যাসিড কম ব্যবহার করি তাহলে দ্রবণে আরও অ্যালকোহল থাকবে, থাকলে কি প্রবলেম সেটা আমি দেখিয়েছি। ওই অ্যালকোহলটা অ্যালকাইল হাইড্রোজেন সালফাইডের সাথে বিক্রিয়া করে তখন ইথার, অ্যালকিন তৈরি না হয়ে ইথার তৈরি হয়ে যেত। এই ইথার যেন তৈরি না হয় তাই আমরা অতিরিক্ত পরিমাণ অ্যালকোহল। মোহাম্মদ খান, প্রশ্ন কিভাবে আসবে এটা পরে চিন্তা করি ভাইয়া, আগে আমরা জিনিসটা বুঝে নিই, তারপর আমি তো তোমাদের এক্সামগুলো নিই, তখন বুঝতে পারবা প্রশ্ন কিভাবে হয়। তারপর তোমাদের যে আমি পিডিএফ ফাইলটা আপলোড করেছি সেখানে তো নিশ্চয়ই দেখেছো, আমি দিয়ে রেখেছি যে কেন সালের প্রশ্নগুলা, মানে বিগত সালে যে ফাইনাল পরীক্ষার প্রশ্ন, সেগুলো দেখলেও বুঝতে পারবা কিভাবে প্রশ্ন হয়। আগে একটু বুঝে নাও ভাই। ওকে, তাহলে এইটুকু তোমরা ক্লিয়ার। আমি জাস্ট এইটুকু আগে একবার রিভিউ করে নিই আমি কি বলেছি এতক্ষণ। আমরা দেখেছিলাম যে অ্যালকিন প্রস্তুত করছিলাম ডিহাইড্রেশন অফ অ্যালকোহল, অর্থাৎ অ্যালকোহলের পানি অপসারণ দ্বারা, এবং তখন বলেছিলাম আমরা যে অ্যালকোহল থেকে অ্যালকিন বা অ্যালকিন থেকে অ্যালকোহল যেটাই তৈরি করতে বলুক না কেন গাঢ় সালফ্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করাতে হবে। এখন আমরা অ্যালকোহল থেকে অ্যালকিন তৈরি করছি। এই ধরো এখানে ইথানল নিয়েছি, সালফ্রিক অ্যাসিড অতিরিক্ত নিব, 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিলাম, অ্যালকিন আমাদের হয়ে গেল। যেমন এখানে ইথানল নিয়েছিলাম তাই ইথিন হয়ে গেল। এখানে 2 বিউটানল নিয়েছিলাম, তো বিউটিন 1ও হতে পারতো, বিউটিন 2 হতে পারতো। কোনটা প্রাধান্য লাভ করবে? বিউটিন 2। কেন? কারণ আলফা বিটা তো বললামই, যে কার্বনের সাথে মূলক থাকে সেটা আলফা কার্বন, পাশেরটা হচ্ছে বিটা। যদি একটা বিটা কার্বন থাকতো তাহলে ওর সঙ্গেই ডাবল বন্ডটা ক্রিয়েট হতো। যদি একাধিক বিটা কার্বন থাকে তাহলে যে বিটা কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন থাকবে সেখান থেকে হাইড্রোজেন অপসারিত হবে। ওকে, তাই আমাদের এটা হলো প্রধান উৎপাদ। এইবার প্রশ্ন করেছিলাম আমি যে কেন আমরা সালফ্রিক অ্যাসিড এক্সেস নিলাম আর কেন তাপমাত্রা 160-এর বেশি করলাম। তাপমাত্রা বেশি করেছিলাম এই জন্য যে আমরা যদি কম তাপমাত্রা রাখতাম তাহলে প্রথম ধাপে যে অ্যালকাইল হাইড্রোজেন সালফাইড আর পানি তৈরি হলো, এরা আবার পরস্পর বিক্রিয়া করে আবার ওই অ্যালকোহল আর সালফ্রিক অ্যাসিড তৈরি করে ফেলতো। তাই বিপরীত বিক্রিয়াটা যেন না ঘটে তাই আমরা তাপমাত্রা বাড়াই দিয়েছিলাম। এখন দ্বিতীয় প্রশ্ন করেছিলাম কেন সালফ্রিক অ্যাসিড আমরা এক্সেস নিয়েছিলাম এই কারণে যে যদি আমরা অ্যালকোহল যেন অবশিষ্ট না থাকে, কারণ আমরা জানি উৎপাদ সবসময় লিমিটিং বিক্রিয়ার উপর নির্ভর করে, অর্থাৎ যার পরিমাণ কম থাকে উৎপাদ তার উপর নির্ভর করে। অর্থাৎ এটা যতই তুমি বেশি নাও না কেন, যদি এটা কম নাও তাহলে এটার উপর উৎপাদ নির্ভর করবে। এটা কম নেব কেন? কারণ এটা যেন অবশিষ্ট না থাকে। সালফ্রিক অ্যাসিড অবশিষ্ট থাকলে আমার কোনো সমস্যা নাই,
কিন্তু এইটা অবশ্যই থাকলে সমস্যা আছে। কি সমস্যা? এই অ্যালকাইল হাইড্রোজেন সালফেটটা তখন আবার অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে ইথার তৈরি করে ফেলবে, তখন আমার অ্যালকিন তৈরি না হয়ে ইথার তৈরি হয়ে যাবে। এই ইথার তৈরি হতে যেন না পারে তাই আমরা সালফিউরিক অ্যাসিডটা এক্সএস ব্যবহার করেছি। আচ্ছা, এইটুকু নিশ্চয়ই তোমরা ক্লিয়ার। এবার আমরা একটু মেকানিজমটা দেখবো। আচ্ছা, তাহলেই বুঝতে পারবা দেখো যে কেন এই বিক্রিয়াতেও আমার 140 ডিগ্রি তাপমাত্রা লাগছে। এই বিক্রিয়াতেও অ্যালকিন প্রস্তুতির ক্ষেত্রে কেন 40 লাগছে। আরো মজার ব্যাপার আছে, এই যে আরেকটা লিখছি দেখো, এখানে আবার আরো কম তাপমাত্রা লাগবে। CH3 OH, এর সঙ্গে যদি আমরা কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করাই, অবশ্যই এটা সবসময় সত্য এক্সেস, তাহলে এখানে মোটামুটি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলেই কিন্তু হয়ে যাবে। এখানে আরো কম তাপমাত্রা লাগবে। অর্থাৎ এই যে CH3 দিলাম, এখান থেকে OH, আর যে কোনো একটা কার্বন থেকে হাইড্রোজেন সরালেই হলো, সব একই। তাহলে একটা সরালাম, মনে করো CH3, এই যে ডাবল বন্ড CH2 প্লাস সালফিউরিক অ্যাসিডই থাকবে, আবার পানি তৈরি হবে সাথে, সে শুধু পানিটাকে বের করে নেবে। দেখছো এখানে কিন্তু 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়েছি। আমি জানি না মনে মনে তোমরা কেউ কেউ বুঝতে পেরেছো কিনা যে 3 ডিগ্রি অ্যালকোহল থেকে পানি সরানো সবচেয়ে সহজ। এটা 3 ডিগ্রি অ্যালকোহল না? দেখো তো, 3 ডিগ্রি অ্যালকোহল থেকে পানি সরানো সবচেয়ে সহজ। বলবা কেন? অবশ্যই সব কেনার উত্তর দিব আমি। আর এটা ছিল 2 ডিগ্রি, খেয়াল করছো কি ভাইয়া? এটা ছিল 2 ডিগ্রি, দেখো এটা 2 ডিগ্রি না? এই যে এটা 2 ডিগ্রি না? ওই যে কার্বনের সাথে যুক্ত সে সরাসরি কয় কার্বনের সাথে? 2 কার্বনের সাথে যুক্ত, এটা 2 ডিগ্রি, এই জন্য আরেকটু কঠিন, তাই 140 লাগছে। আর এটা তো আসলে 1 ডিগ্রি, তাই এখানে 160-এর বেশি লাগছে। তার মানে অন্তত বিক্রিয়াগুলো থেকে আমরা এইটুকু গেস করতে পারলাম, সেটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল থেকে পানি অপসারণ সবচেয়ে সহজ, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি। অ্যালকোহলের পানি অপসারণের সক্রিয়তার ক্রম এটা। কেন হচ্ছে এখন আমরা মেকানিজম দেখব, এখন বুঝতে পারবা কেন হচ্ছে। ঠিক আছে? এত দ্রুত সময় যায়, দেখছো 47 মিনিট হয়ে গেছে। ইসতোকে আজ 10 মিনিট ক্লাস নেব আমি। এই 10 মিনিট ক্লাসের মধ্যে যতটুকু হয় ততটুকু রেখে দিব, সেটা আবার পরেরটা আবার সামনের দিন শুরু করবো। আর সামনের দিন ক্লাসের শুরুতে আমি তোমাদের ওই আগে গত পরীক্ষার সলভ দেবো, এটা আমি ভুলে গেছিলাম, তাই আজকে আর সলভটা দিইনি। ওকে, কনসেপ্ট বুক নিব, কয়টার মধ্যে যাব? যখন খুশি তখন আসো, আমার অফিস সপ্তাহে 7 দিন 24 ঘন্টায় খোলা থাকে। ওকে, আচ্ছা এবার একটু কৌশলটা আমরা দেখব। এই কৌশল তোমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষায় লাগবে না, কিন্তু এই কৌশল ভালো করে না বুঝলে আরে ফাইনাল পরীক্ষার অনেক এমসিকিউর উত্তর তোমরা করতে পারবে না। এমনকি তোমরা তো যারা নতুন সেকেন্ড ইয়ার স্টুডেন্ট আমার কাছে পড়ছো, নতুন সেকেন্ড ইয়ার মানে 22-এর পরীক্ষার্থী, যদি আমার কাছে পড়েনি এমন কোনো স্টুডেন্ট যারা 2021-এর ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে বা 2020-এর পরীক্ষাতে অ্যাডমিশন দিবে বাট আমার কাছে পড়ে নাই, এরকম অনেক বড় ভাইকেও তুমি জিজ্ঞেস করে দেখবা এই বিক্রিয়াগুলো উল্টাপাল্টা করবে। সবাই না, মিনিমাম 80% শিক্ষার্থীরাই উল্টাপাল্টা করবে, এটা আমি কনফিডেন্টলি বলতেছি। হয়তো বলে এত আত্মবিশ্বাস নিয়ে কেন বলছেন? ভাই পড়াচ্ছি তো 1.5 যুগ ধরে। আমি যখন অ্যাডমিশন টেস্টে গিয়ে এই বিষয়গুলো পড়ানো শুরু করি, দেখি যে 80% পোলাপান যারা আমার কাছে সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার পড়ে নাই তারা উল্টাপাল্টা উত্তর দেয়। তখন নতুন করে অ্যাডমিশন টেস্ট এসে তারা ভাই জিনিসগুলো শিখে, এই জন্য বলছি। তো যাক, আগে আমরা কৌশলটা দেখি। আমি আবারও বলছি, এই কৌশল তোমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষায় লাগবে না, কিন্তু এই কৌশল না জানলে তোমরা অনেক এমসিকিউ, অনেক সিকিউ এর উত্তর ভালো মতো করতে পারবে না। দেখো, CH3, এটা CH2OH, তোমরা জানো এখানে অক্সিজেনের 2টা মুক্ত জোড় ইলেকট্রন আছে। ওকে, আর এই হলো সালফিউরিক অ্যাসিড HOSO3H। তোমরা নিশ্চয় জানো অ্যাসিডের ধর্ম হচ্ছে প্রোটন ত্যাগ করা। অ্যাসিডের ধর্ম কি? প্রোটন ত্যাগ করা। ফলে এই যে এটা হলো পজিটিভ অংশ, এটা হচ্ছে নেগেটিভ অংশ, তাই না? এটা বাইসালফেট হলো নেগেটিভ অংশ আর H প্লাসটা হলো পজিটিভ অংশ। তো সালফিউরিক অ্যাসিড যেহেতু অ্যাসিড, ফলে সে প্রোটন ত্যাগ করবে এবং ওই প্রোটনটা কি করে? তোমার দেখতে পাচ্ছ মুক্ত জোড় ইলেকট্রন আছে,
এর কি আছে ভাই, মুক্তজোড় ইলেকট্রন আছে। তোমরা যারা ফার্স্ট পেপারের সন্নিবেশ বন্ধন খুব ভালো করে পড়েছো তারা জানো যে এই হাইড্রোজেনটা তার কোনো ইলেকট্রন নাই, কারণ সে প্রোটন রূপে আছে, এর তো কোনো ইলেকট্রন নাই আসলে। সে কি করে, এইখানে গিয়ে এর সাথে বন্ড ক্রিয়েট করে, করে এটা হয় দেখো CH3 CH2 ও H2 মনে করো। এখানে মুক্তজোড় ইলেকট্রন দুটা ছিল, তার মধ্যে এখন একটা থাকবে, কারণ আরেকটা মুক্তজোড় ইলেকট্রনের সঙ্গে তো প্রোটন গিয়ে সন্নিবেশ বন্ড ক্রিয়েট করেছে। এইটা তখন পজিটিভ চার্জে চার্জিত হয়ে যাবে, স্বাভাবিক না? এ তো সহজ কথা, অত বোঝা লাগে না যে ও ছিল নিরপেক্ষ, নিরপেক্ষ এক জিনিসের মধ্যে যদি পজিটিভ ঢুকাই দিই তাহলে সে পজিটিভ চার্জে চার্জ দিতে হবে, যদি নেগেটিভ ঢুকাই দিই তাহলে নেগেটিভ চার্জে চার্জ দিতে হবে। আমরা পজিটিভ ঢুকাই দিলাম, ও পজিটিভ চার্জে চার্জ দিতে হলো। দেখা যায় তো না এইটুকু? হ্যাঁ দেখা যায়। এইটুকু ক্লিয়ার কিনা বলো তোমরা? কৌশল যে এর তো মুক্তজোড় ইলেকট্রন থাকে, আর অ্যাসিডের ধর্ম প্রোটন ত্যাগ করা, অ্যাসিড প্রোটন ত্যাগ করে, ওই প্রোটনটা OH গ্রহণ করে এইরকম একটা অস্থায়ী যৌগ হয়। বলো অস্থায়ী কেন, আমি দেখাচ্ছি। এটাকে বলে আমরা প্রোটোনেটেড অ্যালকোহল। প্রোটোনেটেড অ্যালকোহল, প্রোটোনেটেড অ্যালকোহল মানে বুঝতে পারছো, প্রোটনযুক্ত অ্যালকোহল, সহজ কথা। প্রোটোনেটেড অ্যালকোহল, প্রোটোনেটেড অ্যালকোহল অর্থাৎ প্রোটনযুক্ত অ্যালকোহল। এটা CH3 লিখছি ভাই, CH2 না। সানজিদা আফরিন নিতেশ, ও আচ্ছা, জুয়েল রানা, উজ্জ্বল ভাই খালি আপনার লেখার বদনাম করে, ভালো করে লেখে। আসলে ভাই সৃষ্টিকর্তা না প্রত্যেকটা মানুষকে কিছু লিমিটেশন দিয়েছে। আমার ক্ষেত্রে সেইটা, আমি আসলে আমার হাতের লেখা খুবই জঘন্য। তোমার মাঝে মধ্যে দেখো এখানে কি লিখেছে আমি বুঝতে পারবো না, কোনটা ট আর কোনটা একা, ঠিক আছে? আচ্ছা আমি একটু ক্লিয়ার কোথাও লিখে দিই। অ্যাকচুয়ালি আমি তো বুঝতে পারবো না এখানে কোনটা ট লিখছি আর কোনটা একা লিখছি ভাইয়া। এই যে পয়রফালা প্রো টু নে, এইবার হয়েছে, এবার বোঝা যায় তো না? প্রোটোনেটেড অ্যালকোহল। বাকি দুইটা ইলেকট্রন তো আছে, এই যে বাকি দুটো ইলেকট্রন তো আছেই, আর ওই প্রথম দুইটা ইলেকট্রনের সাথে প্রোটন যুক্ত হয়ে তো সন্নিবেশ বন্ধন তৈরি করলো। এর তো কোনো ইলেকট্রন নাই, এর সাথে যুক্ত হলো কি করে, ওর দুটা ইলেকট্রন গ্রহণ করে। সাদিয়া বুঝতে পারছো ভাই এখন? ওকে, থ্যাংক ইউ। সেকেন্ড বিক্রিয়া ওটা OSO3H, হ্যাঁ OSO3H, ওটা আছেই, ওটা আছেই, ওটা দেখাচ্ছি ওটা কাজ কি। আচ্ছা প্লিজ একটু বলো এইটুকু ক্লিয়ার কিনা। হাতের লেখা নিয়ে আর গবেষণা না করি ভাইয়া, এই হাতের লেখা দিয়ে আমি SSC HSC অনার্স মাস্টার্স পাস করে এখন এটা কলেজে শিক্ষকতা করছি। সুতরাং হাতের লেখা কখনো চলার পেছনে বাধা হতে পারে না। আর হাতের লেখা তো সুন্দর অনেকেরই হয়, খারাপ কয়জনের হয়? খারাপ হাতের লেখাও একটা আর্ট। ওকে ওকে, তাহলে এইটুকু তোমরা বুঝতে পেরেছ। এটা অস্থায়ী বললাম এই কারণে, পৃথিবীতে কেউই ফ্রি রেডিক্যাল রূপে থাকতে চায় না, কেউ পজিটিভ থাকতে চায় না, কেউ নেগেটিভ থাকতে চায় না। সবাই চায় নিজেরা যেন প্রশমিত হই, নিরপেক্ষ হয়ে থাকি, কারোর সাথে ঝামেলায় না বাঁধি। তো এটার তো পজিটিভ চার্জে চার্জিত, তাই এ কি করে ভাইয়া জানো? এই যে প্রোটনের অ্যালকোহল, এই তখন এই বন্ধন ইলেকট্রনটা নিয়ে এখান থেকে পানি আকারে বের হয়ে চলে যায়। মাইনাস পানি, এই যে বন্ড ইলেকট্রন নিয়ে, তখন এই ইলেকট্রন নিয়ে গেলে তার পজিটিভ পজিটিভ থাকবে না, এবার কি হবে, নেগেটিভ হয়ে যাবে, যে পানি আকারে বের হয়ে গেল। গেলে এখানে কার্বনিয়াম তৈরি হবে, CH3 CH2, কারণ এই বন্ধন ইলেকট্রন নিয়ে চলে গেলে তো এটা পজিটিভ চার্জে চার্জিত হবেই, কার্বনিয়াম তৈরি হবে। তাহলে এখান থেকে কি হলো, পানিটা অপসারণ হয়ে গেলে এটা কার্বনিয়াম তৈরি হলো। এইটুকু ক্লিয়ার কিনা বলো? প্লিজ এইটুকু ক্লিয়ার কিনা? প্লিজ এইটুকু ক্লিয়ার কিনা বলো একটু, এইটুকু ক্লিয়ার কিনা যে এখান থেকে তৈরি হয়ে গেল এই জিনিসটা। ওকে, থ্যাংক ইউ ক্লিয়ার। আর অর্পণ, স্নিগ্ধা, সবুজ, ইবনাথ, মিষ্টি, ইয়েস খারাপ আছে না ভাই, একটু এই টপিকটা ক্লিয়ার। শ্রাবণী একটু ক্লিয়ার কিনা সেটা বলো আমাকে। নাজমুস সাকিব ক্লিয়ার। সামি, বিনতি, আফরোজ, জেসমিন আফরোজ, অপূর্ব কর্মকার, থ্যাংক ইউ সো মাচ, সবাই ক্লিয়ার লিখেছ। ওই যে বাইসালফেট, তোমরা তো জানো
একটা অ্যাসিড প্রোটন ত্যাগের পর সে ক্ষারে পরিণত হয়। মানে বিষয়টা কিন্তু এরকম, এই যে দেখো আমি একটু দেখাই, এই যে সালফিউরিক অ্যাসিড HOSO3H সালফিউরিক অ্যাসিড, সে একটা অ্যাসিড, কারণ সে এখান থেকে প্রোটন ত্যাগ করতে পারে। এই প্রোটন ত্যাগ করার পর কিসে পরিণত হবে? OSO3H বাইসালফেট। আর কি তুমি চাইলে এটা এভাবেও লিখতে পারো, এভাবে লিখতে পারো, কোনো সমস্যা নেই, একই জিনিস, বাইসালফেট। তাহলে এটা অ্যাসিড, অ্যাসিড এ কিন্তু এই প্রোটন ত্যাগের পর বেজ ক্ষারক হয়ে গেল। বলবা কেন ক্ষারক হয়ে গেল ভাইয়া? কারণ যারা প্রোটন ত্যাগ করে তারা অ্যাসিড, আর যারা প্রোটন গ্রহণ করে তারা ক্ষারক। এখন তো এ গ্রহণ করতে পারবে, কারণ এ কিন্তু এই প্রোটনটা গ্রহণ করে আবার এইটাতে পরিণত হবে। বলে এই প্রোটন গ্রহণ এটাতে পরিণত হবে কিনা? তাই এটা হচ্ছে ক্ষারক। মানে কোন একটা অ্যাসিড প্রোটন ত্যাগের পর ক্ষারকে পরিণত হয়, আবার একটা ক্ষারক প্রোটন গ্রহণের পর অ্যাসিডে পরিণত হয়। কথা ক্লিয়ার না? কথার মধ্যে ভেজাল আছে? কথা ক্লিয়ার? নিশ্চয়ই ক্লিয়ার। আমি কোনো ভেজালের কথা বলেছি? কোনো ঝামেলার কথা? এটা ক্লিয়ার একদম। ঠিক একইভাবে মনে করো নাইট্রিক অ্যাসিড, সে অ্যাসিড, কারণ হলো সে প্রোটন ত্যাগ করে নাইট্রেট হয়ে যায়, সে অ্যাসিড। সে বেস, কারণ এ আবার কি করবে ভাই বলো তো? এই প্রোটন গ্রহণ করে কিন্তু এইটাতে পরিণত হতে পারবে। তাহলে সবসময় মাথায় রাখবা, একটা অ্যাসিড প্রোটন ত্যাগ করলেই সে ক্ষার হবে। ব্যাপারটা এরকম, আমি খুব ধনী, দান করে ফকির হয়ে যাব। মানে ধনী দান করলে ফকির হবে, ব্যাপারটা এরকম। ফকির গ্রহণ করলে ধনী হবে, এটা চিন্তা করবা কি? ঠিক আছে, ধনী দান করলে মনে করো, আবার ধর্মীয় ব্যাপার স্যাপার নিয়ে আইসো না এখানে যে কি বলেন ভাই দান করলে মানুষ ফকির হয় না, এগুলো বলি না, যেটা আমি বোঝানোর খাতিরে বলতেছি আর কি। হ্যাঁ, যে ধনী দান করলে ফকির হয়ে যায়, অ্যাসিড প্রোটন ত্যাগ করলে ক্ষার হয়ে যায়, ক্ষার প্রোটন গ্রহণ করলে অ্যাসিড হয়ে যায়। আমার মনে হয় এই কথাটাকে বুঝতে পেরেছ। এই যে একটা অ্যাসিড প্রোটন ত্যাগের পর ক্ষার হয়ে গেল, এই ক্ষারটাকে বলি আমরা অনুবন্ধী ক্ষার, অনুবন্ধী বা কনজুগেট, অনুবন্ধী বা কনজুগেট ক্ষার। মানে একটা অ্যাসিড প্রোটন ত্যাগের পর যে ক্ষারকে পরিণত হয় সেই ক্ষারকটাকে বলা হয় ওই অ্যাসিডের কনজুগেট বা অনুবন্ধী ক্ষারক। এগুলো আছে তোমাদের ফার্স্ট পেপারের 4র্থ অধ্যায় আছে, সেকেন্ড পেপারের 1ম অধ্যায় আছে, অনেক জায়গাতে আছে, এগুলো অসুবিধা নাই। তাহলে এইটুকু জেনে রাখো, হয়তো কে জানো না, তাই এইটুকু মনে করে দিলাম ভাইয়া, যে একটা অ্যাসিড প্রোটন ত্যাগের পর ক্ষারকে পরিণত হয়, আবার একটা ক্ষারক প্রোটন গ্রহণের পর অ্যাসিডে পরিণত হবে। একটা অ্যাসিড প্রোটন ত্যাগের পর যে ক্ষারকে পরিণত হয় সেই ক্ষারকটাকে বলা হয় ওই অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক বা কনজুগেট ক্ষারক। আবার একইভাবে একটা ক্ষারক প্রোটন গ্রহণের পর যে অ্যাসিডে পরিণত হয় সেই অ্যাসিডটাকে বলা হয় ওই ক্ষারকের অনুবন্ধী অ্যাসিড বা কনজুগেট অ্যাসিড। এই অনুবন্ধী অ্যাসিড ক্ষারক বিষয়টা ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্টে জানাও তো ভাইয়া, জাস্ট একটু জানাও আমাকে যে কনজুগেট অ্যাসিড ক্ষারক, অনুবন্ধী অ্যাসিড ক্ষারক ব্যাপারটা ক্লিয়ার কিনা, একটু প্লিজ। যে একটা অ্যাসিড সে প্রোটন ত্যাগ করে যে ক্ষারকে পরিণত হবে ওই ক্ষারকটাকে বলি আমরা ওই অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক। আবার একইভাবে ক্ষারক যদি প্রোটন গ্রহণ করে তাহলে তো অ্যাসিড হয়ে যাবে, ফলে ওই অ্যাসিডটাকে বলবো আমরা ওই ক্ষারকের অনুবন্ধী অ্যাসিড। থ্যাংক ইউ সো মাচ, সবাই সুন্দর ক্লাস করছো, সবাই লিখেছো ক্লিয়ার, থ্যাংক ইউ। এতগুলো না আমার বলে সময় নষ্ট করলাম না, আমরা আবার ক্লাস একদম শেষের দিকে চলে এসেছি তো। ওকে, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, এই পর্যন্ত হয়ে আছে আমাদের, তাই না? এইবার দেখো ভাইয়া, এই জায়গা ওই যে বাইসালফেট ছিল, এই যে OSO3H ইজ এ নেগেটিভ চার্জ। ওই বাইসালফেটটা কি করে জানো? আমি একটু তোমাদের সুবিধার্থে ভেঙে লিখি এই জিনিসটাকে, একটু ভেঙে লিখি। মানে CH মানে হচ্ছে যে কি ব্যাপার,
CH2H এবার ভেঙে লিখলাম। এই বাইসালফেট এখন কি করে ভাই জানো? ফাইনালি বাইসালফেট কি করে জানো? এই যে এই প্রোটনটা এর কাছে চলে আসে, বলবে কেন আসলো? এই পাবলিকের ইলেকট্রন ঘাটতি আছে, এর যেহেতু ইলেকট্রন ঘাটতি আছে, ফলে ওর তো একটা ইলেকট্রনের প্রতি টান থাকবে কিনা বলো। এখন ও কি করে? এর কাছ থেকে ইলেকট্রন ধরে টান দেয়। এর সাথে আছে এইচকে তো তোমরা ভালো করে চেনো ওর ক্যারেক্টার সম্পর্কে, যে ও যদি কারোর সাথে যুক্ত থাকে ও ভাবতেই পারে না যে ও আমাকে ছেড়ে কখনো চলে যাবে। যদি এখানে একটু সমস্যা তৈরি হয় বা পাশের কারো কাছে সুযোগ সুবিধা বেশি পায়, তোমাকে ছেড়ে সে চিরকালে চলে যাবে। কিন্তু চলে যাওয়ার কারণে তোমাকে একটা গান গাইতে হবে না। কোন গানটা? তুমি নিঃস্ব করেছো আমায়। এই গানটা তোমাকে গাইতে হবে না। এই জন্য এ খারাপ হলেও ভালো খারাপ, মানে অত খারাপ না। অর্থাৎ ও যাওয়ার সময় তোমাকে নিঃস্ব করে দিয়ে যাবে না, তোমাকে সব কিছু দিয়ে চলে যাবে। যেমন আমি হ্যালোজেনের কথা বলি, ওরা কিন্তু সহজে তোমার কাছ থেকে যাবে না। আর যদি তোমার কাছ থেকে চলে যায়, তোমাকে তুমি নিঃস্ব করেছো আমায় গান গাইতে হবে, কারণ তোমার কাছে সব কিছু নিয়ে চলে যাবে। বাট এইচের ক্যারেক্টার হচ্ছে সে তোমাকে সব দিয়ে চলে যাবে। অর্থাৎ কি হয় ভাই জানো? এই যখন এর ইলেকট্রনটাকে ধরে টান দেয়, তখন এই হাইড্রোজেনের বন্ধন ইলেকট্রনটা এখানে চলে আসে, এসে বন্ড ক্রিয়েট করে। আর এই এইচ বলছে তোমার সাথে থাকার আমার কি দরকার, ওই যে নেগেটিভ চার্জ আছে। আর এই যদি অনুবন্ধী ক্ষারকের ধর্ম প্রোটন গ্রহণ করা, সেই প্রোটনটা গ্রহণ করে ফেললে কি হলো? এখানে অ্যালকিন এই ইলেকট্রন পেয়ে এই পজিটিভ চার্জটা প্রশমিত হয়ে গেল। অর্থাৎ এখানে তৈরি হয়ে গেল CH2 আর ওই যে ফাইনালি সালফ্রিক অ্যাসিডই হয়ে গেল। এই জন্য তো সালফ্রিক অ্যাসিডকে আমরা বরাবরই বলতেছি এটা কিন্তু প্রভাবক। কারণ বিক্রিয়া শুরুতে যা ছিল শেষে এসে সেটাই পরিণত হলো। মাঝখানে একটু মধু লাগাই দিল আর কি, অ্যালকোহলকে অ্যালকিনে কনভার্ট করার জন্য। তাহলে আমরা একবার রিভাইজ করি যে অ্যালকোহলের সাথে সালফ্রিক অ্যাসিড বিক্রিয়ায় প্রথমে সালফ্রিক অ্যাসিডের ধর্ম, সে অ্যাসিড যেহেতু প্রোটন ত্যাগ করবে, সেই প্রোটনটা এ গ্রহণ করে এখানে প্রোটনের অ্যালকোহল হয়ে গেল। আর এই প্রোটনের অ্যালকোহল হলে তো পজিটিভ চার্জে চার্জিত হবে, ফলে অস্থায়ী হবে। অস্থায়ী হওয়ার কারণে কি হয়? এই বন্ধ ইলেকট্রনে পানি আকার বের হয়ে চলে যায়। তাহলে এর ইলেকট্রনটা যদি চলে যায়, তাহলে এটা পজিটিভ চার্জ মানে কার্বনিয়াম তৈরি হবে। এই কার্বনিয়াম তৈরি হলে ওই যে উপরে বাইসালফেট ছিল, সে তখন এর কাছ থেকে যে প্রোটনটা নিয়ে যায়। কেন নিয়ে যায়? কারণ এর যদি ইলেকট্রন ঘাটতি থাকে, এর ইলেকট্রনকে ধরে টান দেয়, ফলে ওই ইলেকট্রন যদি এখানে চলে যায়, এ তখন ইলেকট্রনটা দিয়ে এর সাথে এসে সালফ্রিক অ্যাসিডে হয়ে যায়। এইটুকু তোমরা ক্লিয়ার কিনা প্লিজ আমাকে একটু কমেন্টে জানাও। আমাকে একটু প্লিজ কমেন্টে জানাও এইটুকু ক্লিয়ার কিনা। যতটুকু আমি দেখালাম তোমাদের যে অ্যালকোহলের সাথে সালফ্রিক অ্যাসিডের বিক্রিয়া, আসলে এটা বুঝতেই হবে, এটা বুঝতে হবে, নাহলে অনেক এমসিকিউর উত্তর তোমরা করতে পারবে। আমি দেখাবো, আজকে অবশ্যই সুযোগ আর পাবো না দেখানোর। অনেকক্ষণে তোমরা ক্লাস করে ফেলা, প্রায় 1 ঘন্টা 3 মিনিট হয়ে গেছে। আজকে আমরা আর করাবো না, আর জাস্ট আগামী দিন কি করাবো আজকে দেখে দিব তোমাদের। খালি বলে এইটুকু ক্লিয়ার কিনা প্লিজ, আমি তোমাদের কমেন্টের জন্য ওয়েট করছি। থ্যাংক ইউ, সবাই লিখেছো ক্লিয়ার। তারপর ক্লাস করো, রুমে ক্লাসগুলো টেনে দেখো, যে জায়গায় প্রবলেম হলো সেটা একটু দেখো। আমি তো আসি নেক্সট ক্লাসের জন্য, প্রয়োজনে গ্রুপে পোস্ট দাও। আজকে এইটুকু পর্যন্তই, আগামী পর্বে কি হবে দেখো একটু। এই যে CH3 CH2 OH এর সাথে সালফ্রিক অ্যাসিডের বিক্রিয়া এক্সেস কি হবে এখানে? কি ভেবেছ? বিউটিন 1? নো, আরো দেখো CH2 OH সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া এক্সেস কি হবে? এখান থেকে ওই চলে যাবে, তাহলে এইচ যাবে কোত্থেকে? এটা আলফা কার্বন, এটা তো বিটা কার্বন। তাহলে আলফা কার্বন থেকে যাবে এইচ, সরি ওএইচ, আর বিটা কার্বন থেকে যাবে এইচ। বিটা কার্বন তো এইচই নাই। কি মনে আছে যে আলফা কার্বন থেকে যাবে ওএইচ, বিটা কার্বন থেকে যাবে এইচ, তো বিটা কার্বন তো এইচই নাই। তাহলে এখানে কি হবে? এই সব কেনর উত্তর পেতে গেলে আগামী ক্লাসে ঠিক বেলা 11টায় তোমাদের উপস্থিত থাকতে হবে। সেদিন আমি সব কেনর উত্তর দিয়ে দিব। আর তোমাদের গত পরীক্ষার সলভ তো দিবই। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।